ইতিহাসে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই একটি বিষয় সবসময় ধ্রুবক ছিল, আর সেটি হচ্ছে ক্ষতি। যুদ্ধ এবং ক্ষতি যেন একে অপরের পরিপূরক। ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, হয় এক পক্ষ হেরেছে, অপর পক্ষ জিতেছে, কিন্তু দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধে জয়লাভ করতে যুদ্ধ কৌশল বেশ গুরুত্বপূর্ণ। ইতিহাসে দেখা গিয়েছে সংখ্যায় বেশি ও অস্ত্রশস্ত্রে উন্নত হওয়ার পরও ভুল যুদ্ধ কৌশল অবলম্বন করার ফলে পরাজয় বরণ করতে হয়েছে। আবার উল্টো দিকে সংখ্যায় কম কিন্তু সঠিক যুদ্ধ কৌশলের কারণে, অস্ত্রশস্ত্র এবং শক্তি না থাকার কারণেও তারা যুদ্ধে জয়ী হয়েছে। ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে তার সবগুলোর মধ্যেই বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল অবলম্বন করেছে বিভিন্ন পক্ষ। এর মধ্যে সবচেয়ে নির্মম যুদ্ধ কৌশলের মধ্যে একটি হচ্ছে হিউম্যান ওয়েব। সাদ্দাম হোসেনের ইরাক 1980 সালের দিকে প্রতিবেশী ইরানের উপর হামলা চালিয়ে বসে শুরু হয়ে যায় যুদ্ধ। এই যুদ্ধের স্পষ্টত কারণ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিভেদ রয়েছে। ইরানে হামলার শুরুর দিকে ইরাক বেশ সফলতা লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। 1982 সালের জুলাই মাসে ইরানের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাসিজ বাহিনী অপারেশন রমাদান নামে পাল্টা আক্রমণের এক সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানে প্রায় 1 লাখ পদাতিক সৈন্য সারি বেঁধে অস্ত্র হাতে ইরাকের সেনাবাহিনীর উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিল। ইরাকের সৈন্যরা যেখানে সরাসরি বিভিন্ন পরীক্ষায় আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত হয়েছিল, সেখানে ইরানি সেনাবাহিনীর তেমন কিছুই ছিল না। অন্যদিকে সামরিক শাখাগুলো থেকেও তেমন কোনো সহযোগিতা আসেনি। ফলে ইরাকি সেনাবাহিনীর কামানের গোলা ও মেশিনগানের গুলির আঘাতে হাজার হাজার আক্রমণরত ইরানি সৈন্য প্রাণ হারায়। পারস্য উপসাগরীয় যুদ্ধে এভাবেই প্রয়োগ করা হয়েছিল হিউম্যান ওয়েভ কৌশল। প্রাচীন যুগে যখন যুদ্ধ হতো তখন কিন্তু মূলত এত আধুনিক অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, কামান ছিল না। তখন মূলত তলোয়ার, ঘোড়া দিয়ে যুদ্ধ করা হতো এবং সৈন্য সংখ্যা যত বেশি থাকতো তাদেরকে শক্তিশালী হিসাবে ধরা হতো। এই যুদ্ধ কৌশলটাই মূলত হিউম্যান ওয়েভ হিসাবে ধরা হয়। 1950 সাল কোরীয় উপদ্বীপে বেজে উঠেছে যুদ্ধের দামামা। একদিকে উত্তর কোরিয়া এবং তার মিত্র দুই বিশ্বশক্তি চীন ও সোভিয়েত ইউনিয়ন, অপরদিকে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র আমেরিকা, জাপান ও জাতিসংঘের যৌথ বাহিনী। নিজের মিত্র উত্তর কোরিয়াকে যুদ্ধে জয়ী করতে চীন তার সেনাবাহিনীর একটি বড় অংশ পাঠিয়েছিল রণক্ষেত্রে। চীনা সৈন্যরা এক অভিনব পদ্ধতিতে হিউম্যান ওয়েভ কৌশল ব্যবহার করেছিল এই যুদ্ধক্ষেত্রে। প্রথমে অল্প কিছু চীনা সৈন্য প্রতিপক্ষের কাছে গিয়ে দুর্বল দিকগুলো খুঁজে বের করত। প্রতিপক্ষ টের পেলে এরপর শুরু হতো বিশৃঙ্খল পরিস্থিতি। এই সুযোগে বড় আকারে মূল বাহিনী আক্রমণ করে বসত। বলা বাহুল্য, শুরুতে যে ছোট দলটি চুপিসারে প্রতিপক্ষের কাছে যেত তারাই বেশি ক্ষয়ক্ষতির শিকার হতো। তাদের উপর প্রতিপক্ষ চড়াও হতো সবচেয়ে বেশি। চীনারা এই কৌশল ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জার্মান নাৎসি বাহিনী অপারেশন বারবারোসা নামে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনা করেছে সোভিয়েত ইউনিয়নে। লক্ষ্য একটাই, শক্তিশালী সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে তাদের অধীনে নিয়ে আসা, একটি রণাঙ্গন কমিয়ে ফেলা। শুরুতে মনে হচ্ছিল নাৎসিদের জয় কেবল সময়ের ব্যাপার। এই যুদ্ধে জার্মানরা ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ। অপরদিকে সোভিয়েত সৈন্যরা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু অস্ত্রশস্ত্র তাদের তেমন ছিল না। তাই সোভিয়েত নেতারা নাৎসিদের অগ্রযাত্রার শুরুতে হিউম্যান ওয়েভ কৌশলের আশ্রয় নেন। সুসজ্জিত নাৎসিদের সামনে রুশদের ক্ষয়ক্ষতি ছিল অত্যাধিক। শুধু স্ট্যালিনগ্রাদের যুদ্ধেই প্রায় 11 লাখ সৈন্য মৃত্যুবরণ করেছিলেন। জাপানিরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের উপর এই কৌশল ব্যবহার করেছিল। হিউম্যান ওয়েভের 3টি উদাহরণ এই ভিডিওতে আলোচনা করা হলো, যেটি থেকে এই যুদ্ধ কৌশলের ব্যাপারে কিছুটা ধারণা পাওয়া সম্ভব। এটি হচ্ছে এমন একটি যুদ্ধ কৌশল যেখানে নিজেদের সৈন্যদের অস্ত্রে সজ্জিত করে সরাসরি পদাতিক আক্রমণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই আক্রমণের একটি বড় দিক হচ্ছে প্রতিপক্ষের চেয়ে নিজের আক্রমণকারী সেনাদলকে সংখ্যায় অনেক বেশি হতে হবে। প্রতিপক্ষ এমন আক্রমণ ঠেকানোর জন্য সাধারণত আগে থেকেই প্রস্তুত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় পর্যাপ্ত অস্ত্র নিয়ে তারা বিপরীত পক্ষের পদাতিক সৈন্যদের কাছে ঘেঁষার আগেই দূর থেকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়। কারণ হাতাহাতি লড়াইয়ে হিউম্যান ওয়েভ কৌশল বেশ কার্যকরী হয়ে উঠতে পারে। প্রাচীনকালে হিউম্যান ওয়েভ কৌশলের সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে
কারণ শত্রুপক্ষ থেকে দূরে অবস্থান করে যুদ্ধ করার জন্য যেসব অস্ত্রশস্ত্র সরঞ্জাম দরকার সেগুলো সেই সময় আবিষ্কার হয়নি। আধুনিক সময়ে হিউম্যান ওয়েব কৌশল ব্যবহার করা হয় না বললেই চলে, কারণ এটি এমন একটি কৌশল যেখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার হওয়া অনিবার্য। বর্তমানে প্রায় সব সেনাবাহিনীর হাতেই এমন অস্ত্র রয়েছে যেগুলো দূর থেকে শত্রুপক্ষের অগ্রাসরমান সেনাকে থামিয়ে দিতে পারে। তাই যে কোনো সেনাবাহিনী বিপুল পরিমাণ সৈন্য হারানোর আশঙ্কায় এই কৌশলের আশ্রয় নেবে না। তবে সেনাবাহিনীর অন্যান্য শাখার পর্যাপ্ত সহায়তা পেলে আধুনিক সময়েও হিউম্যান ওয়েব কৌশল ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করা সম্ভব। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মার্সিনি বাহিনী ওয়াগনার এই কৌশল ব্যবহার করে সফলতা লাভ করেছে। যুদ্ধ মানে ধ্বংস অনিবার্য হলেও যে কোনো পক্ষ তাদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধ কৌশল নির্ধারণ করে, কিন্তু যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি, যুদ্ধ মানে ধ্বংস। যুদ্ধ কোনো জাতির জন্য কখনো ভালো কিছু বয়ে আনেনি, যার কারণে একটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে, যেটা ইতিহাসে দেখে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু আধুনিক বিশ্বে এখনো যুদ্ধ হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে কেন আরব নেতারা চুপ হয়ে আছে এবং আরব নেতাদের কোন স্বার্থ লুকিয়ে আছে সেই বিষয়ে জানতে নিচের এই ভিডিওতে ক্লিক করুন। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই।